সংসদের বাদল অধিবেশনের শেষ দিন বন্দে মাতরমের 6টি সম্পূর্ণ স্তবক গাওয়া হলো। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সবাই ছিলেন। অনির্দিষ্টকালের জন্য সংসদ মুলতবি হয়ে গেল। তবে আজকে তো আমি সংসদে কত ঘন্টা সময় নষ্ট হলো, কি বিল পাশ হলো, কোনগুলো সিলেক্ট কমিটি বা সংসদীয় স্থায়ী কমিটিতে চলে গেল, সেই সব বিষয় নিয়ে বলবো না। আজকে আমি বলবো এক ভদ্রলোককে নিয়ে। তাকে ভদ্রলোক বলতে আমি আর চাই না, কিন্তু আমার অভ্যাস, আমার শিক্ষা সংস্কৃতি যে কোনো মানুষকে ভদ্রলোক এবং ভদ্র মহিলা বলেই সম্বোধন করতে শিখিয়েছে। দেখুন, অশিক্ষা একটা জিনিস যে শিক্ষার সুযোগ পায়নি, কিন্তু কুশিক্ষা বড় খারাপ জিনিস। কোচবিহারের স্বঘোষিত মহারাজ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ, তিনি কুশিক্ষা পেয়েছেন। দেখুন, বাঁদরামি করার একটা সীমা থাকে। অনন্ত মহারাজ সব সীমা অতিক্রম করেছেন। আমি বললাম না কুশিক্ষা পেয়েছেন তিনি। ছোটবেলায় হয়তো ইতিহাস পড়েননি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে তার কোনো ধারণা আছে বলে তো আমার মনে হয় না। এই ভদ্রলোক রাজবংশী সমাজের একটা ক্ষুদ্র অংশের নেতা, তার কিছু অনুগামী আছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলোকে কার্যত তিনি ব্ল্যাকমেল করেন। অভিযোগ ওঠে অনেক সময় নগদ নারায়ণের বিনিময়ে তিনি তার কর্মী সমর্থকদের কাকে ভোট দিতে হবে কাকে ভোট দিতে হবে না সেটা ডিসাইড করেন। আপনার মনে আছে 2024 লোকসভা নির্বাচনের ফল বেরোবার কিছুদিনের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেছেন, বঙ্গবিভূষণে সম্মানিত করা হয়। সেই অনন্ত মহারাজ যা বলেছেন আপনারা জানেন। ওই কথাটা বারবার বলে অনন্ত মহারাজকে গ্লোরিফাই করাটা আমার কোনো ইচ্ছা নেই, ওই শব্দগুলো উচ্চারণ করতেও আমি চাই না। কিন্তু কুশিক্ষা মানুষের কত সর্বনাশ ডেকে আনে, অনন্ত মহারাজ তার চলজ্যান্ত উদাহরণ। নেতাজি সুভাষ বোস না থাকলে ভারতবর্ষ স্বাধীনতা পেত? দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জিতেছিল, কিন্তু সারা পৃথিবী জুড়ে যে কলোনি তৈরি করেছিল ব্রিটিশ, বলতো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না, সেই কলোনিগুলো আর তারা নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। তারপর আজাদিন ফৌজ, রেঙ্গুনে চলে এলো আজাদিন ফৌজ, ভারতবাসী জেগে উঠলেন। সুভাষ বোসের উদাত্ত বক্তৃতা, অসাম্প্রদায়িক আজাদিন ফৌজ, শাহনওয়াজ খান থেকে শুরু করে লক্ষ্মী সাইগাল, কে না ছিলেন অসাম্প্রদায়িক চেহারা ছিল সুভাষ বোসের আজাদিন বাহিনীর। আবার একই সঙ্গে তিনি ছিলেন কালী ভক্ত। সিঙ্গাপুরে যখন ছিলেন, নিয়ম করে সেখানে এক কালী মন্দিরে তিনি জগজ্জননীর কাছে প্রার্থনা করতেন। তারপর 46-এর নৌবিদ্রোহ, ব্রিটিশ সাম্রাজ্যের অবসান, যে সময়ের অপেক্ষা তার ঠিক হয়ে গেল। আমি বিশ্বাস করি না, আপনারাও হয়তো করেন না, যে তাইহুকো বিমান দুর্ঘটনায় সুভাষ বোস মারা গিয়েছিলেন। ইট ইজ স্টিল শ্রাউডেড ইন মিস্ট্রি। অনেকগুলো কমিশন হয়েছে, শাহনওয়াজ কমিশন, মুখার্জি কমিশন, তাদের রিপোর্ট পেশ হয়েছে, কিন্তু এখনো আমরা সত্যি উপনীত হতে পারিনি যে ওই দুর্ঘটনাতেই সুভাষ বোসের মৃত্যু হয়েছে। রেনকোজি মন্দিরে রক্ষিত যে চিতাবস্য, সেটা কি সুভাষের? এই প্রশ্ন নিয়ে বিতর্ক আছে। কিন্তু নেতাজি সুভাষ বোস, তার কি অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে একটা 2 বছরের শিশু জানে, যে ভারতে জন্মগ্রহণ করেছে। আর এই অনন্ত মহারাজ
স্বঘোষিত মহারাজ, রাজ্যসভার সদস্য বিজেপি। আমি আস্পর্ধা দেখে স্তম্ভিত হয়ে যাই। এত আস্পর্ধা আপনি পেলেন কোত্থেকে যে সুভাষ বোসকে অপমান করছেন? আমি আরো অবাক হয়ে গেলাম। 12ই আগস্ট বিধানসভার একটা বিশেষ অধিবেশন ছিল, কলকাতা এবং হাওড়া পুরসভার আসন সংখ্যা বাড়ানো ইত্যাদি ইত্যাদি নিয়ে। আমি জানি না কেউ কি নিন্দা প্রস্তাব এনেছিলেন অনন্ত মহারাজের এই বক্তব্যের বিরুদ্ধে? আনা উচিত ছিল। শুধুমাত্র উত্তরবঙ্গের বিধায়করা প্রতিবাদ জানাবেন কেন? বিধানসভায় সব দলের বিধায়কদের সম্মিলিতভাবে প্রতিবাদ জানানো উচিত ছিল, নিন্দা প্রস্তাব আনা উচিত ছিল। আস্পর্ধা, বাঁদরামি, সহ্যের সব সীমা ছাড়িয়ে গেছে। ভেবেছেন কি? শুভেন্দুবাবু সাংবাদিক বৈঠক করে ড্যামেজ কন্ট্রোল করেছেন, বলেছেন কাউকে ছাড়া হবে না, পুলিশকে নির্দেশ দিয়েছেন। যিনি এসব বলেছেন, যারা তার পোস্ট শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, লাইক করেছেন, সবাইকে চিহ্নিত করা হবে। আমাদের একটাই দাবি, আশা করি আপনারাও সহমত হবেন, ভারতীয় জনতা পার্টির উচিত অনন্ত মহারাজকে এই মুহূর্তে বহিষ্কার করে দেওয়া এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। নেতাজি সুভাষচন্দ্র বোসকে যিনি অপমান করেন, আশা করব ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব পরিস্থিতির গুরুত্বটা বুঝবেন। যদি তারা বিষয়টাকে নিয়ে খুব একটা এগোতে না চান যে একজন রাজ্যসভার সদস্য কমে যাবে, জেনে রাখবেন বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না। নেতাজি সুভাষ বোসকে যে অপমান করে, সে প্রতিটি বাঙালিকে অপমান করে, প্রতিটি রাষ্ট্রবাদী ভারতীয়কে অপমান করে। এই ভদ্রলোকের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে আপনারা গড়িমসি করেন, তার ফল আপনাদের পেতেই হবে। 208টা আসন পেয়েছেন বলে ভাববেন না যে জনগণ টেকেন ফর গ্রান্টেড। আপনারা যা বলবেন, যা করবেন, বিনা বাক্যবয়ে জনতা সেটা মেনে নেবে না। নেতাজি সুভাষচন্দ্র বোসের অপমান সমস্ত ভারতবাসীর অপমান। যিনি অপমানটা করেছেন, সচেতনভাবে করেছেন, ইতিহাস বিকৃত করেছেন, নিম্ন রুচির পরিচয় দিয়েছেন, তিনি সংসদের উচ্চকক্ষের সদস্য ভারতীয় জনতা পার্টির, তাকে বহিষ্কার করা হোক এবং তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এটা আমাদের সবার দাবি। আমার প্রতিবেদন যারা দেখেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত পোষণ করবেন। গড়িমসি করলে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে এর ফল ভুগতে হবে। আর আমি অবাক হয়ে গেলাম, শুধু উত্তরবঙ্গের কয়েকজন বিধায়ক কেন? অনন্ত মহারাজ উত্তরবঙ্গের লোক বলে, নেতাজি তো সারা ভারতের, সারা বিশ্বের। তাকে অপমান করলো, বাকি বিধায়করা চুপ কেন? দলমত নির্বিশেষে প্রতিবাদটা করলেন না কেন? বিধানসভা তো ছিল, কেন নিন্দা প্রস্তাব আনলেন না? শুভেন্দুবাবু ড্যামেজ কন্ট্রোল করেছেন, বলেছেন আইন অনুযায়ী ব্যবস্থা হবে, কাউকে রিয়াত করা হবে না, তিনি যত বড় মাতব্বর হন না কেন। আবার একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্র চালু করার পরামর্শ দিয়েছেন বিধায়কদের। ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজির একটা নির্দিষ্ট ছবি রাখতে হবে। এই ক্রাইটেরিয়া যারা মানবেন, সরকার তাদেরকে 30,000 টাকা করে দেবে। ভালো উদ্যোগ। সরকারি দপ্তরে, স্কুল, কলেজে সুভাষ বোসের ছবি রাখতে হবে, ভালো উদ্যোগ। আজ থেকে 5 বছর আগে ইন্ডিয়া গেটে নেতাজির বিরাট বড় মূর্তির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুভেন্দুবাবু নির্বাচনের আগে নেতাজি ভবনে গিয়েছিলেন, সুগত বসু তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়েছিলেন যে গাড়ি করে নেতাজি অন্তরিত হয়েছিলেন। সেই গাড়িও শুভেন্দুবাবু কি বলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে সেদিন আমার মনে আছে। উনি ড্যামেজ কন্ট্রোল করেছেন, কঠোর বার্তা দিয়েছেন, কিন্তু বহিষ্কার করতে হবে। মহাত্মা গান্ধীর সঙ্গে সুভাষ বোসের মতপার্থক্য ছিল, কিন্তু ফাদার অফ দ্য নেশন গান্ধীজিকে কে বলেছিলেন? সুভাষ বোস। রবীন্দ্রনাথ কি বলেছিলেন? দেশ নায়ক। কোথাকার একটা অশিক্ষিত লোক স্পর্ধা এবং বাঁদরামি দেখে স্তম্ভিত হতে হয়। ভারতবর্ষের সব ছোট বড় শহরে মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষের নামে রাস্তা আছে। এই যে পাঞ্জাব, যেখানে ভোট হবে, অকালি বিজেপির জোট হবে, পাঞ্জাবিরা কিভাবে সুভাষ বোসকে স্মরণ করে অবাক হয়ে যেতে হয়। আর সুভাষ বোস থাকলে পরে ভারতবর্ষ ভাগ হতো না, জিন্নাত দ্বিজাতি তত্ত্ব সফল হতো না, স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন বঙ্গ সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস। তাকে অপমান। আমি জানি না বিজেপি কি করবে, কিন্তু বহিষ্কার না করলে পরে এবং আইন অনুযায়ী ব্যবস্থা না নিলে মানুষ কিন্তু বিষয়টাকে হালকাভাবে নেবে না। একজন সাংসদ যদি আপনাদের কম হয়তো হবে, সুভাষ বোসের অপমান যিনি করেছেন, তিনি সংসদের উচ্চকক্ষের সদস্য, তিনি যদি ভারতীয় জনতা পার্টির সদস্য এখনো থাকেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির ভূমিকা নিয়ে সন্দেহ করবে, সন্দেহের চোখে দেখবে তাদের ভূমিকা। শুভেন্দুবাবুর এই ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজকে তারা মনে করবে লোক দেখানো, ক্ষতে মলম দেওয়ার মতো। বহিষ্কার করতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এই অনন্ত মহারাজ, যিনি স্বঘোষিত মহারাজ, আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি মনে করেন আমার যাত্রা পথের আনন্দ গানের সঙ্গী হবেন, তাহলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, আরো একটা বিষয় সামনে এসছে, সেটা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি যেসব শংসাপত্র ইস্যু করেছিল 2025-এ রাজ্য সরকার, সেগুলো কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে। প্রথমে তো 2010 সালে ওবিসি এ ওবিসি বি ক্যাটেগরিকে চ্যালেঞ্জ করে মামলা হয়, ওই রাজাশেখর মান্তার বেঞ্চ পুরোপুরি বাতিল করে দেয়, সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট রাজ্য সরকার, সেখান থেকে মামলা হাইকোর্টে ফিরে আসে, অনগ্রসর শ্রেণী কমিশনের উদ্যোগে নতুন করে আবার তালিকা তৈরির কাজ শুরু হয়, কিন্তু দেখা যায় সেই তালিকাও অসম্পূর্ণ। মানে স্যাম্পল সার্ভে করা হয়েছে খুব নেগলিজেবল, অর্থাৎ তারা হুড়ো করে হীরক রানী ওবিসি সার্টিফিকেট ইস্যু করতে চেয়েছিলেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। সুপ্রিম কোর্টে পূর্বতন সরকার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে মামলা করেছিল, বিজেপি সরকার সেই মামলা প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চের যে রায়, সেটাই বহাল রইল, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। যারা ওবিসি এ ওবিসি বি ক্যাটেগরির শংসাপত্র পেয়েছিলেন, তারা এখন সাধারণ শ্রেণীভুক্ত হলেন। ওদিকে নবম, দশম, একাদশ, দ্বাদশে এসএসসির পরীক্ষা হয়ে গেছে, শর্টলিস্ট হয়েছে, অনেকে সুপারিশপত্র পেয়েছেন, নিয়োগ পাননি। সেখানেও ওবিসি নিয়ে জট আছে, 7% না 17% ওবিসি সংরক্ষণ থাকবে।
পুরো বিষয়টা নিয়ে না একটা অদ্ভুত জটিলতা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে 31শে অগাস্ট পর্যন্ত চাকরি ছিল, যাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছিল, রাজ্য সরকার আবেদন করায় 31শে অগাস্ট পর্যন্ত তারা চাকরি করছিলেন। এখন কি রাজ্য সরকার আবার আবেদন করবেন সময়সীমা বাড়ানোর জন্য? কারণ যে আইনি জটিলতা দেখা দিয়েছে ওবিসি বিষয়টাকে নিয়ে, সেটার সমাধান না করলে পরে নতুন নিয়োগ দেওয়া যাবে না। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন এসএসসি কর্তৃপক্ষ, জট কেটে যাবে। কিন্তু আমার ধারণা চাকরি প্রার্থীরা কিন্তু হতাশ হচ্ছেন এবং তাদের একটা ধৈর্যের তো একটা সীমা থাকে। পথের ধুলায় বসে থাকবেন যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন, সেই শিক্ষক শিক্ষিকারা, তারা রাস্তায় বসে থাকবেন, অবস্থান করবেন, অনশন করবেন। আগের জমানায় পুলিশের লাঠি খেয়েছিলেন। আমি শুভেন্দুবাবু সরকারকে অনুরোধ করব বিষয়টার সর্বাধিক গুরুত্ব দিয়ে অচল অবস্থা কাটাতে হবে। শিক্ষকদের সঙ্গে যা করেছে পূর্বতন সরকার ক্ষমার অযোগ্য। নতুন সরকারের উচিত অত্যন্ত সংবেদনশীলভাবে বিষয়টাকে দেখে এই অচল অবস্থা কাটাতে যেটা করণীয় সেটা করা। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।